Good day to all of you. I'm AC and I welcome you to this second lecture of the video series where we are going to discuss Rabindranath Tagore's The Exercise Book. But before beginning the text itself, we were discussing some background elements which will help us to understand the text better. In the last lecture, we were discussing some aspects of our society, how society is constituted, how it works, how we interact with the society, and how the society itself influences us as individuals. Today, we will be discussing another aspect, a specific aspect of our society, that is gender. You must have noticed that this specific text, Rabindranath Tagore's The Exercise Book, is included in the anthology in a section titled Gender. So it is obvious that the text itself deals with different problems surrounding gender, gender representation, gender roles, etc. তার মানে আমরা যেমন গতদিন সমাজ, সোসাইটি এর কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা জেন্ডার কি সেটা আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এই এক্সারসাইজ বুক যে লেখাটা সে টেক্সটটা আমরা ভালো মতন বুঝতে পারবো। প্রথমেই যে জিনিসটা বুঝে নেওয়ার সেটা হচ্ছে there is a basic distinction between gender and sex. আমরা এই দুটো জিনিসের মধ্যে হয়তো অনেক সময় গুলিয়ে ফেলতে পারি, কিন্তু এই দুটোর মধ্যে থিওরিটিক্যালি একটা ডিস্টিংশন রয়েছে। When we use the noun sex, it denotes someone's identification as either male or female. And this identification of someone being either male or female is determined by their anatomy. অর্থাৎ আমি সেক্স বলতে বোঝাচ্ছি যে কোনো একজন ব্যক্তি, সেই ব্যক্তি পুরুষ নাকি মহিলা, এবং কাউকে যখন আমি পুরুষ বা মহিলা বলে চিহ্নিত করছি, সেই চিহ্নিতকরণটা কি করে হচ্ছে? সেই চিহ্নিতকরণটা তাদের শারীরিক গঠনের উপর ভিত্তি করে করা হচ্ছে। এর থেকে জেন্ডারের কনসেপ্টটা কিন্তু একেবারেই আলাদা। জেন্ডার কোনো শারীরবৃত্তীয়ভাবে বা অ্যানাটমিক্যালি স্থির করা কোনো প্রসেস নয়। Gender is considered to be largely independent of anatomy, and gender is considered to be largely a social construction. So while someone is identified as male or female based on their anatomy, someone's gender identity is not directly dependent on anatomy, but it is dependent on their position in the social spectrum. অর্থাৎ জেন্ডার আইডেন্টিটি কারুর শারীরবৃত্তীয় গঠনের দ্বারা নির্ধারিত হয় না। জেন্ডার আইডেন্টিটি তৈরি হয় তাদের সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে, সে কোন স্থানে রয়েছে এবং ঐতিহাসিকভাবে সে কোন সময়ে বাস করছে, তার সামাজিক অবস্থান, এসবের ভিত্তিতে একজনের জেন্ডার আইডেন্টিটি গড়ে ওঠে। A person's gender identity is generally formed based on their behavior and their personality traits. And in a binary arrangement of gender identities, a person may be either masculine or feminine. এর আগের লেকচারে আমরা সামাজিক বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা স্ক্রিপ্ট এবং স্কিমা সম্বন্ধে আলোচনা করেছিলাম। স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা ক্ষেত্রে কি ধরনের ব্যবহার, কি ধরনের বিহেভিয়ার সোসাইটিতে আমাদের করা উচিত বলে আমরা শিখি, সেই যে শেখাটা, সেইটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায়। অর্থাৎ সেই স্ক্রিপ্টটা যেমন আমাদের শেখা, তেমনি এই জেন্ডার আইডেন্টিটিগুলো যেন এক একটা স্ক্রিপ্ট, যে ম্যাসকুলিন বা ফেমিনিন আমরা কোন জিনিসগুলোকে বলবো, কোন ট্রেডগুলো থাকলে, কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকলে তাকে আমরা ম্যাসকুলিন বলবো বা তাকে আমরা ফেমিনিন বলবো। এবং এই যে
ট্রেডসগুলো, ক্যারেক্টার ট্রেডসগুলো বা বিহেভিয়ারাল প্যাটার্নসগুলো, যে বিহেভিয়ারটার প্যাটার্ন থাকলে আমরা কাউকে ম্যাসকুলিন বলছি বা কাউকে ফেমিনিন বলছি, সেগুলো ফিক্সড না, সেগুলো স্থির না। সেগুলো কি সোসাইটি যখন চেঞ্জ হচ্ছে তার সাথে সেগুলো পরিবর্তন হচ্ছে, যখন সময় পরিবর্তন হচ্ছে তার সাথে সেই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। সো দিস আইডিয়া অফ জেন্ডার, the idea of defining someone as either masculine or feminine, is a social construct. Let us try to understand how gender identities are socially produced through an example. If I ask you who would wear a high-heeled shoe, your definite answer will be a woman, because the high heels, the image of high-heeled shoes has been connected to the feminine identity. But historically, this was not the case. আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব যে শতিনেক বছর আগেও ইউরোপে যেটা ছিল যে হাই হিলস কিন্তু মহিলাদের পরার জুতো ছিল না, বরঞ্চ পুরুষদের পরার জুতো ছিল হাই হিল জুতো। অর্থাৎ সেই সময়ে হাই হিল জুতো পরাটা সেটা ম্যাসকুলিন জেন্ডার আইডেন্টিটির সঙ্গে কানেক্টেড একটা প্রতীক ছিল। অর্থাৎ বুঝতে পারছো যে ম্যাসকুলিনিটি বা ফেমিনিনিটি কোনো নির্দিষ্ট বা স্থির জিনিস নয়। Our social, spatial and historical positionality dictates our gender identity. Based on this understanding of gender, numerous thinkers in the last few centuries have criticized our society's tendency to force specific sets of behavior on different groups of people by mandating very rigid structures of gender identity to them. M.H. Abrams has quoted a very significant statement by Simone de Beauvoir, where she says, "One is not born, but rather becomes a woman. It is civilization as a whole that produces this creature which is described as feminine." অর্থাৎ সিমন দে বোভো এখানে কি বলছেন যে একজন নারী হয়ে জন্মায় না, নারীতে পরিণত হয়। এই সমাজ, এই সভ্যতা সে কি করে, সেই এই নারী নামক প্রাণীটিকে তৈরি করে। কিভাবে? তাকে ডেসক্রাইব করে ফেমিনিন হিসাবে ডেসক্রাইব করে। ফেমিনিন বলে একটা ক্যারেক্টার, একটা ক্যাটেগরি তৈরি করা হয় যে এই এই কাজ করলে সে ফেমিনিন, এবং তাকে সেই কাজগুলো করতে বাধ্য করার মাধ্যমে তাকে নারী হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীতে জুডিথ বাটলারের মতন ফেমিনিস্টরা এই প্রশ্নও তুলেছেন যে নারীত্ব বা ফেমিনিনিটি বা ওম্যানহুড এগুলো কি, এগুলো বলতে আমরা কি বুঝবো, এবং কে ঠিক করে দেবে যে কোনো জিনিসটা ফেমিনিন বা কোনো জিনিসটা ওম্যানলি কি না। Writing socially and historically important books such as Gender Trouble, Butler tries to point to the fact is one's gender is not representative of who they are, but what they do. Now the question is then, who decides whether something is masculine or feminine? It is common knowledge that most of the world lives in societies that are patriarchal, or in other words, they are ruled by the father, the male, the man, অর্থাৎ পুরুষের দ্বারা শাসিত। কোন স্পেস যদি তাহলে পুরুষের দ্বারা শাসিত হয়, তা পরিবারই হোক বা সমাজ, তাহলে পুরুষই সেখানে সেন্টার হবে। The women, they will form the periphery. And if we look at our history, whether in the Western Hemisphere or the Eastern Hemisphere, we will see that our history books are dominated by male figures. Only a handful of women can find any mention in our histories. So, in a world ruled by men, women have repeatedly found themselves to be placed in a position subordinate to men in different domains, be it cultural, political, economic, social, artistic, or anything else.
তো এই পুরুষ শাসিত সমাজে পুরুষরাই সবসময় ঠিক করে দিয়েছে যে জেন্ডার আইডেন্টিটি গুলো কি ধরনের হবে, কোনটাকে ম্যাসকুলিন বলা হবে, কোনটাকে ফেমিনিন বলা হবে। এবং যেমন কিছু একটা অভিনয় করতে গিয়ে একজনকে একটা স্ক্রিপ্ট ফলো করতে হয়, সেটাকে মেনে চলতে হয়, ঠিক তেমনই আমাদেরকেও এই জেন্ডার রিলেটেড যে সোশ্যাল স্ক্রিপ্টগুলো সেগুলোর কোনো একটা বেছে নিয়ে তাকে ফলো করতে হয়। এইটার উপর নির্ভর করে যে আমরা কোন জেন্ডার আইডেন্টিটির সাথে আইডেন্টিফাইড হতে চাই, অথবা আমাদের সমাজ আমাদের কোন জেন্ডার আইডেন্টিটির স্ক্রিপ্টটা মেনে চলতে বাধ্য করতে চায়। And the enforcement of feminine gender identities on women has been even more detrimental, as women have been kept away historically from the centers of social power structure. Both in society and literature, women have been denied autonomy and independence. পুরুষদের দেখা হয়েছে অ্যাক্টিভ হিসাবে, মেয়েদের দেখা হয়েছে প্যাসিভ হিসাবে। পুরুষরা যেখানে র্যাশনাল, নারীদের দেখানো হয়েছে ইমোশনাল হিসাবে। এভাবেই পুরুষ শাসিত সমাজ নারীদের স্থান, তাদের ব্যবহার, তাদের কি করা উচিত বা অনুচিত তা নির্দিষ্ট করে এসেছে। আগামী দিনের আলোচনায় আমরা দেখব যে ঊনবিংশ শতাব্দীতে যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন সেই সময় বাংলার সামাজিক অবস্থা কিরকম, বিশেষত সেখানে জেন্ডার আইডেন্টিটিসকে কিভাবে দেখা হচ্ছে, নারীদের স্থান কিরকম, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নারীদের অবস্থা সম্পর্কে কি ধারণা, তিনি কি লিখছেন, তিনি কি দেখছেন, এবং তার ভিত্তিতে আমরা এক্সারসাইজ বুক যে টেক্সটটা সেই টেক্সটটা আলোচনা করা আরম্ভ করব।